আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন আমরা আলোচনা করব তৈরি পোশাক শিল্প খাত নিয়ে। আমরা যুক্ত হতে যাচ্ছি বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। জি ধন্যবাদ ২১শে টিভিকে। জি, প্রথমেই জানতে যাচ্ছি আপনার কাছে, ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের আরএমজি এক্সপোর্ট 1.64% ডাউন হয়েছে। ট্রেডিশনাল, নন ট্রেডিশনাল সব মার্কেটে ডাউন হয়েছে। শুধুমাত্র আমরা ইউএসএতে দেখেছি কিছুটা বেড়েছে। এর কারণ কি? আসলে বাংলাদেশের আরএমজি সেক্টর কি পেছাচ্ছে নাকি আগের অবস্থানে রয়েছে? ধন্যবাদ। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে পোশাক এবং টেক্সটাইল শিল্প বর্তমানে একটা কঠিন অবস্থা অতিক্রম করছে। এটা শুধু বাংলাদেশ না, এটা পৃথিবীব্যাপী সব জায়গায় একই অবস্থা। সবার ক্ষেত্রেই পরিস্থিতি অনেক জটিল। জটিলতা হচ্ছে মেইনলি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, ক্রেতাদের সতর্ক ক্রয় নীতি, উচ্চ সুদের হার, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কার্যকর মূলধনের সীমাবদ্ধতা। এসব কারণে এটা আমরা কতগুলো কারণ আমরা আইডেন্টিফাই করেছি। এই কারণগুলোর জন্য এটা হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি। কেন পিছিয়ে যাচ্ছি? অনেকগুলো কারণ এখানে আছে। আমাদের বাংলাদেশের ব্যবসার একরকম অবস্থা, আরেকটা হচ্ছে ইন্ডিয়া, ভিয়েতনাম এবং চায়না। এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে। এরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে এবং আমাদের এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমরা পিছিয়ে যাচ্ছি, এটা সত্য কথা, এটাই বাস্তবতা। এবং আমরা কি ভিয়েতনাম কিন্তু ভেরি ভেরি ক্লোজ, এবং এনি টাইমে আমাদের যে সেকেন্ড যে পজিশন আমাদের আছে, এই পজিশনটা আমরা হারাতে পারি। দেয়ার ইজ এ গুড চান্স। এরপরে কিন্তু আবার ইন্ডিয়া আছে। ইন্ডিয়াও কিন্তু খুব দ্রুত গতিতে আগাচ্ছে। তো ইন্ডিয়া হয়তো একটু সময় লাগবে, বাট তারপরেও আমরা ভিয়েতনামের কাছে সম্ভবত সেকেন্ড পজিশনটা হারাতে বসছি। তো এই অবস্থা, এটা কিন্তু অনেক বছর পর কিন্তু আমাদের এই নেতিবাচক প্রবৃদ্ধি হলো। এর আগের বছর ছিল আমাদের 8.84% আমাদের পজিটিভ গ্রোথ। তা আগে গ্রোথ এইভাবে একইভাবে কিন্তু গ্রোথ গুলো এভাবে ছিল। অনেক বছর পর কিন্তু আমরা এটা এই পজিশনে আসলাম। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা প্রায় 3.31% আমরা কমে গেছে ব্যবসা। শুধুমাত্র জার্মানি, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নে, সেখানে আমাদের 11.5% আমরা ব্যবসা হারিয়েছি। তো এদিকে আবার নন ট্রেডিশনাল মার্কেট যেটা বোঝায়, সেখানে আমরা 4.25% আমাদের সেই জায়গাও আমরা হারিয়েছি, নেগেটিভ গ্রোথ হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন ইউএসএ, হ্যাঁ ইউএসএ তে 2.63% আমাদের গ্রোথ হয়েছে। কানাডাতে গ্রোথ হয়েছে 3.2, ইউকে তে গ্রোথ হয়েছে 0.91, মানে 1%-এর কাছাকাছি। এবং চায়নাতে কিন্তু চমৎকার গ্রোথ হয়েছে আমাদের এক্সপোর্ট, 17.1% গ্রোথ চায়নাতে। এই কয়েকটা গুড নিউজ আছে, খুব সামান্য। তারপরেও আমরা যেটা দেখেছি যে ডিসেম্বর থেকে মার্চ, এই ডিসেম্বর 2025 থেকে মার্চ পর্যন্ত রপ্তানিতে উল্লেখযোগ্য চাপ ছিল। এর পিছনে বৈশ্বিক বাজারের দুর্বলতা, উচ্চ উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, এই কথাটা আবার আসছে। এবং বড় যে জিনিসটা ঘটলো, সেই সময়টা দেশের রাজনৈতিক অস্থিরতার একটা প্রভাব ছিল। তবে আমরা যেটা দেখলাম যে এপ্রিল মাসে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 31.21, এবং জুন মাসে প্রবৃদ্ধি হয়েছে 21.52%। তো এগুলো কিন্তু একটা গুড সাইন। এই সাইন প্রমাণ করতেছে যে আমরা আসলে ধীরে ধীরে ফিরে আসছি, আবার মার্কেটে আমরা ফিরে আসছি। তো এই যে অবস্থানটা আমরা কতদিন ধরে রাখতে পারি? আমরা জুলাই মাসে আমি আশা করি যে একটা ভালো একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে জুলাই মাসে। তো জুলাই মাসে যদি আমরা গ্রোথ ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আবার আগের অবস্থানে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। এই ক্ষেত্রে আপনি যে সমস্যাটির কথা বললেন, জ্বালানি সংকট, আপনি জানেন এর জন্য আমাদের বড় যে কনগ্লোমারেট, তারাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। রিসেন্টলি যদি আপনি সিটি গ্রুপের কথা দেখেন, এক্ষেত্রেও অন্যতম প্রধান কারণ ছিল জ্বালানি সংকট। এই জ্বালানি সংকট আপনার কি মনে হয় যে অদূর ভবিষ্যতে এটি সমাধান করা সম্ভব? আমি যদি তিতাস গ্যাস না, গ্যাসের যে পজিশনটা আমরা দেখতেছি, বাংলাদেশের গ্যাসের পজিশনটা অত্যন্ত বাজে। এটা দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। সো গ্যাসের পজিশন আমি খুব সহসা ফিরে আসবে, অনেক ভালো হয়ে যাবে, এটা আমি মনে করি না। এখন যেমন হচ্ছে যে সার কারখানায় গ্যাস দিল, আমাদের এখানে গ্যাস নেই। আবার আমাদের এখানে গ্যাস আসলো, সার কারখানায় গ্যাস নেই। তো এইভাবে করে করে কোনো মতে জাস্ট দুই দিক সামলানোর চেষ্টা করা হচ্ছে। তো এই পজিশন তো আসলে চলতে পারে না। এটা গ্যাসের তো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এলএনজি কিন্তু অনেক এক্সপেন্সিভ। এলএনজি আসছে, কিন্তু এলএনজির সরবরাহ তো আবার প্রবলেম আছে। সো তো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি যেটি বললেন যে ভিয়েতনাম, ভারত এবং চীন, তাদের রপ্তানি বাড়ছে, এবং আপনারা জানেন রিসেন্টলি ভারতের সাথে ইইউ ডিল হয়েছে। তারা কি করতে পারছে আর আমরা কি করতে পারছি না, এটা যদি একটু কম্পারিজন করতেন। যদি ভারতের কথা বলি, ভারত যে জিনিসটা করেছে, একটা হচ্ছে যে ভারতের যে নিট, স্পেশালি যে নিট সাইডটা, ওভেন সাইডে থেকে নিটটা ভারত অত্যন্ত স্ট্রং, এবং নিটের বেশ কিছু ব্যবসা কিন্তু অলরেডি নিয়ে গেছে ভারত আমাদের এখান থেকে। তো ভারত যেটা হচ্ছে, ওরা এফটিএ চুক্তি করে ফেলেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। তারা তো অলরেডি আসিয়ানে আছে,
তারা ব্রিক্সে আছে, সব রকম বড় বড় জোট যেটা আছে আন্তর্জাতিক জোট, সেই জায়গায় কিন্তু ভারত মেম্বার। তো এফটিএ যদি ইউরোপিয়ান ইউনিয়নে ভারত করে থাকে, অলরেডি এফটিএ তারা অলরেডি ইউকের সাথে করেছে। তো ভারত কিন্তু ভালোভাবে এগিয়ে আছে এসব দিক দিয়ে। তো ওই বায়াররা কি দেখতেছে, বায়াররা যখন দেখে যে ভারতের কাছে এফটিএ আছে, তো বায়াররা সুদূর প্রসারে একটা চিন্তা করে যে আগামীতে কি হচ্ছে। তো আগামীতে আমরা এলডিসি থেকে আমরা গ্রাজুয়েশন করছি, আমরা যখন গ্রাজুয়েশন করছি আমাদের এখানে ডিউটি ট্যারিফ পড়ছে, ডিউটি পড়ছে আমাদের এখানে। সেখানে কিন্তু ভারত অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে এবং ইউকের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তাহলে ভারতের সাথে ব্যবসা করাটা সুবিধাজনক, এরকম ভাবে একটা বায়ারদের একটা আইডেন্টিফিকেশন হয়েছে। সো বায়াররা কিন্তু কিছু কিছু শিফট করছে। আর এমনিতে যেমন আমাদের এন্ড কাস্টমার যারা আছে, তারা যেটা আমরা সবসময় বলছি যে এন্ড কাস্টমাররা তাদের বাইং প্যাটার্নটা চেঞ্জ করেছে। তারা কিন্তু এখন আর আগের মতো 12টা 14টা প্যান্ট কেনে না, তারা এখন প্যান্ট কিনে 6টা 7টা, অর্ধেক। তাদের বাইং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের যে ওভারঅল সেলস কিন্তু কমে গেছে, আরএমজিতে যে সেলসটা কমে গেছে। এরপরে আমি আসি ভিয়েতনাম। ভিয়েতনাম কিন্তু চায়নার সাথে ডাইরেক্টলি সম্পর্কিত। রাস্তা আছে, রাস্তা দিয়ে তাদের র মেটেরিয়ালস চলে আসছে, 3 দিন 4 দিনের মধ্যে তাদের র মেটেরিয়ালস পৌঁছে যাচ্ছে। সেখানে আমাদের র মেটেরিয়ালস আসতে সময় লাগছে 1 মাস, 30 দিন লাগে আমাদের র মেটেরিয়ালস আসছে। ভিয়েতনামের র মেটেরিয়ালস আসছে 3 দিন থেকে 4 দিনের মধ্যে তাদের র মেটেরিয়ালস আসছে। এবং ভিয়েতনামের ফ্যাক্টরিগুলোর মালিকানা কিন্তু বেশিরভাগই চাইনিজ। জি। সো ওদের উৎপাদনশীলতা যেটা আছে, ওরা আমাদের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট, ফ্যাক্টরিগুলো অনেক বেশি এফিসিয়েন্ট, তাদের র মেটেরিয়ালস অনেক ইজিলি আসছে। আরেকটা হচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা ডিউটি ফ্রি এক্সপোর্ট করছে তারা সব জায়গায়, স্পেশালি আমেরিকাতে তারা ডিউটি ফ্রি এক্সপোর্ট পাচ্ছে। তো এখানে তারা অনেক বড় বেনিফিট এনজয় করছে। তো এখন চায়না যেটা ঘটছে, চায়না কিন্তু আমেরিকাতে তাদের ট্যারিফের কারণে তারা আমেরিকার সুবিধা করতে পারছে না, সেই জন্য তারা পুরো তাদের শক্তি দিয়ে তারা নেমেছে ইউরোপে। ইউরোপে তারা যেটা করছে, ইউরোপে এবং তার নন ট্রেডিশনাল মার্কেটগুলোতে তারা তার ব্যবসা বাড়িয়েছে। চায়না কিন্তু খুব অ্যাগ্রেসিভ, তারা প্রাইস ডাম্পিংও করছে, অনেক জি। কম পয়সায় তারা মালগুলো ইউরোপে তারা দিচ্ছে। তো তারা যখন কম পয়সা দিচ্ছে, তখন বাংলাদেশ অটোমেটিক্যালি পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু ওই কাট প্রাইসে আমরা দিতে পারছি না। বাংলাদেশে এই মুহূর্তে ওই কাট জি, প্রাইস আমরা মোট কথা প্রাইস ডাম্পিং হচ্ছে কিছুটা। প্রাইস ডাম্পিং হচ্ছে। তো আর in that আরেকটি case বিষয়ে আপনি চায়না যদি এগিয়ে যুক্ত যাচ্ছে। করতে চাই, ভিয়েতনাম, ভারত এবং চীনের মতো বাংলাদেশে অবকাঠামো রয়েছে কিনা, এবং দেশ হিসেবে কি ইইউ অথবা অন্যান্য দেশ, ইইউ সহ যে ট্রেডিশনাল নন ট্রেডিশনাল মার্কেট রয়েছে, তারা দেশকে দেখে চুক্তি করে নাকি দেশের অবকাঠামো অন্যান্য সুযোগ সুবিধা দেখে চুক্তি করে? অবকাঠামো এবং সুযোগ সুবিধা। আমি যেটা মনে করি, আমরা কিন্তু খুব ভালো অবস্থানে আছি। আমরা এখানে আমাদের গ্রিন ফ্যাক্টরিজ যদি আমরা বলি, লিড সার্টিফাইড ফ্যাক্টরিজ বলি, এটা আমরা বিশ্বের সর্বোচ্চ অবস্থানে আমরা আছি। আমাদের গ্রিন ফ্যাক্টরি এবং লিড সার্টিফাইড ফ্যাক্টরিগুলো আমরা এখন অলরেডি এক্সাম্পল টু দ্য ওয়ার্ল্ড। আমাদের ফ্যাক্টরিগুলো অনেক কমপ্লায়েন্ট, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো। আমি আরএমজির কথা বলছি, আরএমজি ইনফ্রাস্ট্রাকচার আমাদের অনেক ভালো এবং খুব দ্রুত আমরা অর্ডার সম্পাদন করতে পারি। এবং আমরা আমাদের যে বড় বড় অর্ডার করার যে ক্ষমতা, যেটা মানে আমরা 10 লাখ পিস, 8 লাখ পিস বা এই ধরনের বড় বড় অর্ডার কিন্তু আমরা ইজিলি বাংলাদেশে আমরা করতে পারি। আমাদের ফ্যাক্টরিগুলো তুলনামূলকভাবে অনেক বড়। ইন্ডিয়ায় কিন্তু এই সুবিধাটা নাই, ইন্ডিয়ায় কিন্তু বড় বড় অর্ডার করতে পারে না, তাদের ফ্যাক্টরিগুলো তুলনামূলকভাবে ছোট। তো এই জায়গাটা আমরা কিন্তু ইন্ডিয়ার থেকে ভালো অবস্থানে আছি। ইভেন আমরা বলি কাঁচামাল যে আমদানির ক্ষেত্রে আমরা সুবিধাজনক অবস্থান রয়েছে কি কাঁচামাল আমদানি? আমাদের অনেক কাঁচামাল কিন্তু বাংলাদেশে এখন তৈরি হচ্ছে, মানে স্পেশালি আরএমজি যে কাঁচামাল, এখানে আমাদের অনেক কাঁচামাল আমরা বাংলাদেশে আমরা এখন তৈরি করি। তো এই জায়গায় আমরা কিছু মালামাল এখনো আসছে চায়না থেকে, সরি হংকং থেকে আসে, চায়না থেকে আসে আমাদের কাঁচামাল। সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে আছি, যেটাতে ইন্ডিয়া কিন্তু নিটে যে ইন্ডিয়া অনেক অনেক আগে এগিয়ে আছে এই ব্যাপারে। এবং যেটা ভিয়েতনামের কথা বললাম, ভিয়েতনামে তারা 3 দিন থেকে 4 দিনের মধ্যে তারা কিন্তু কাপড় টাপড় সব চলে আসে, ট্রাকে করে চলে আসে। সো আমরা এখানে অনেক পিছিয়ে আছি, আমরা কাঁচামাল সংগ্রহ করার আমরা শুনলাম পিছিয়ে আছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি জানেন যে গত 1 বছর যাবত আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম এবং সরকারও এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, বন্ধ কারখানা চালু করা, সচল কোম্পানি এবং অচল কোম্পানি। বিশেষ করে অচল কোম্পানিগুলোকে দিয়ে প্রথমে আসলে বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছিল, পরে সচলও যুক্ত করা হয়েছে। এই যে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে বন্ধ কারখানাগুলোকে চালু করা অথবা কোনো কোম্পানি ব্যবসায়িক লসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ওদেরকে রিভাইভ করার জন্য, এটি কি কাজে লাগছে? এটা প্রথমেই বলতে চাই যে মানে বন্ধ কারখানা চালু করা অনেক কঠিন, যে কারণ একটা ফ্যাক্টরি বহুদিন বন্ধ থাকলে মালিক পক্ষ যেমন তারা কানেকশন তারা ছুটে যায়, বায়ারদের সাথে কানেকশন ছুটে যায়, মেশিনগুলো পুরানো হয়ে যায়। তারপরে তাদের এই স্টার্টিং এর জন্য তাদের বায়াররা তাদের কাছে কাজ দিতে চায় না, কারণ ফ্যাক্টরিগুলো সাপোজ 2 বছর 4 বছর বন্ধ ছিল, সেখানে বায়াররাও কাজ দিতে চায় না। এই জায়গায় কিছু চ্যালেঞ্জ রয়েছে। তারপরেও আমার সাধুবাদ জানাই আমাদের সরকার এই ব্যাপারে, তারা আন্তরিক এবং তারা যে কাজটা করছে, বিজিএমএ তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে। বিজিএমএ যেটা করছে, এ পর্যন্ত আমাদের কাছে 111টি আবেদন আসছে যেগুলো ফ্যাক্টরি বন্ধ ছিল। তার মধ্যে আমরা 110টি ফ্যাক্টরিতে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে আমরা পরিদর্শন করা হয়েছে।
দুইটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কিন্তু আমাদের এখানে কাজ করছে, একনাবিন এবং ফিমস। জি। এই দুইটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই ফার্মগুলো ওই ফ্যাক্টরিগুলার মালিকানা, ফ্যাক্টরিগুলোর ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাক্টরিগুলার বায়ারদের সাথে অবস্থান, শ্রমিক তারা কালেক্ট করতে পারবে কিনা, এই সমস্ত জিনিস তারা অডিট করছে। অডিট করার পর তখন তারা একটা রিকমেন্ডেশন দিচ্ছে। সেই রিকমেন্ডেশন আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। অলরেডি 98টা কারখানার প্রত্যয়নপত্র আমরা পাঠিয়ে দিয়েছি গভর্নমেন্টের কাছে। তো গভর্নমেন্ট যদি মনে করে যে এদেরকে দেওয়া যায়, তখন আমরা এদের সাথে আমরা কাজ শুরু করবো। আমি মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ। এবং আমি যদি মনে করি যে 111টা আবেদনের মধ্যে আমরা যদি 80-90টা কারখানা চালাতে পারি, তাহলে অনেক কর্মসংস্থান আমাদের এখানে হবে। জি। এবং এটা খুব ভালো একটা কাজ। এই জিনিসটা জানতে হবে সবার। সেটা হচ্ছে যে 4 মাসের বেতন তারা দিবে, প্রথমে গভর্নমেন্ট দিবে 4 মাসের বেতন। এছাড়া এই বেতনটা কিন্তু ডাইরেক্ট শ্রমিকদের অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা। এছাড়া যে কারখানা যে এলসি, লেটার অফ ক্রেডিট যেগুলো দিবে, এগুলো সমস্ত কিছু ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। মালিকের হাতে কিন্তু খুব একটা টাকা যাচ্ছে না। তার মানে এই টাকাটা অপচয় হওয়ার সম্ভাবনা কম। জি, আপনি বললেন ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। এই ক্ষেত্রে প্রথমে যে আপনি বাধাগুলো বলছিলেন, এর মধ্যে অন্যতম প্রধান বাধা হিসেবে বলছিলেন সুদ হারকে। আপনার কাছে এর সাথে লিঙ্ক করে আমি বলতে চাই, এনপিএল এর ক্ষেত্রে বাংলাদেশে অবস্থান পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থান, 32% এনপিএল। এটি আপনাদেরকে এই যে আরএমজি ইন্ডাস্ট্রিতে কিছুটা প্রভাব রাখছে কিনা, নেতিবাচক প্রভাব রাখছে কিনা? এমনিতে আমরা এই ব্যাংকের অবস্থা তো আমরা সবাই জানি। বাংলাদেশে একটা ব্যাপক পরিমাণে টাকা অপচয় হয়েছে। এর আগের সরকার বা দীর্ঘ 15-16 বছরে ব্যাংকের ভালোভাবে পরিচালনা হয়নি। ব্যাংকের থেকে প্রচুর টাকা বিদেশে চলে গেছে। তাতে ব্যাংকগুলোর অবকাঠামো দুর্বল হয়ে গেছে। ব্যাংকগুলো ফাইন্যান্সিয়ালি তারা অনেক দুর্বল। তো এইসব কারণে কিন্তু এই ঘটনা ঘটছে। এবং এখন যে ঘটনাটা ঘটেছে, যেটা 32% হচ্ছে আমাদের এনপিএল, যেটা কিন্তু পৃথিবীর, আপনি যেটা বললেন, পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট। সো এটা কিন্তু চিন্তাই করা যায় না, এটা অনেক হাই। আমরা যদি সার্ক কান্ট্রিগুলোকে দেখি, তাহলে দেখি যে আমরা শ্রীলঙ্কাতে আছে 6.5% এনপিএল, এবং এর নিচে পাকিস্তান 5.8%, এবং অন্যান্য দেশ সব এর নিচে। ভারত ইন্ডিয়াতে আছে 2.2%। 2.2, চিন্তা করা যায়, ভারত 2.2%। সো ওদের এই জায়গায় অনেক অ্যাডভান্টেজাস পজিশন। কিন্তু আমরা ব্যাংকের উপরে আস্থা রাখতে পারছি না, এই কারণে যে ব্যাংকগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ। তো এখন তার মধ্যেও কিন্তু এখন ব্যবসা তো চলছে, আমরা চালিয়ে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি আমরা। তো ব্যাংকের অবস্থানগুলো শক্ত হওয়া খুব দরকার। এবং শক্ত যদি না হয়, যেমন আমরা সুদ হার কমানো চাচ্ছি, এখন ব্যাংকগুলোর নিজের অবস্থায় তো ঠিক নাই। ওরা যে সুদ হার যে কমাবে, এখন যে স্প্রেড কমানো হয়েছে 4%-এ আনা হয়েছে। তো এই জি, স্প্রেড কমানোর কারণে স্প্রেডটা কমানো হচ্ছে, মানে স্প্রেডটা 4-এর মধ্যে নিয়ন্ত্রণ করে দিয়ে চারের মধ্যে হওয়াতে কিন্তু এটা ব্যাংকগুলোর তাদের যে ফ্লেক্সিবিলিটি কমে গেল। তো ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি কমে গেল। তো ব্যাংকগুলো যে আমাদেরকে যে সিঙ্গেল ডিজিট যে আমাদেরকে ইন্টারেস্ট রেট রাখবে, এটার জন্য ব্যাংকের যে সক্ষমতা, সেটা কিন্তু এই 4% স্প্রেড একটু কমে গেল। তো সেই জন্য আমরা মনে করি যে 4% ভালো, ঠিক আছে, দ্যাট ইজ ওকে। কিন্তু সত্যিকার ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ব্যাংকগুলো কিন্তু এটাকে নেগেটিভ ওয়েতে নিচ্ছে। কারণ ব্যাংকগুলো, আমরা আশা করছিলাম যে কিছুদিনের মধ্যে আমরা 1% সিঙ্গেল ডিজিটে চলে আসবে আমাদের ইন্টারেস্ট রেট। তো এখন আমি জানি না, ইনফ্লেশন কিন্তু একটু কমেছে। বাংলাদেশে ইনফ্লেশন 9.12 এখন। তো ইনফ্লেশন কমলে ইন্টারেস্ট রেট কমে, সেটা আমরা জানি। এখন আরেকটু ইনফ্লেশন যদি কমে, হয়তো আমরা আশা করতে পারি সামনের দিকে ব্যাংক রেট গুলো কমে আসবে। আর ব্যাংক রেট যদি না কমে, তাহলে আমি জানি না ব্যবসা বাণিজ্য কিভাবে হবে। আমরা ব্যবসা বাণিজ্য সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে আমাদের এই জন্য। প্রশ্নটি আমরা সরকারের কাছেই রেখে দিলাম, এবং আমরা আশা করছি সরকার হয়তো বা আপনার যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বললেন, কোথায় আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি বাধাগ্রস্ত হচ্ছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ইটিভি। দর্শক, এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।